তখন রাবণ ধীবরের খুবই অভাব ছিল। পরের বাড়ি মুনিশ খেটেও সে অভাব দূর করতে পারেনি। বউটা বিনা চিকিৎসায় মরেছে সিউড়ি সদর হাসপাতালে। রাগে দুঃখে রাবণ ছেলের হাত ধরে চলে এসেছিল এই লঙ্করপুরে। তারপরে এই এতগুলো বছর সে এই লঙ্করপুরেই আছে, সাঁইথিয়া মুখও হয়নি কখনো। লঙ্করপুরের সঙ্গে সাঁইথিয়ার রাঢ় গ্রামের অনেক মিল। ফাঁকা মাঠে দাঁড়ালে দূরের রেল লাইন দেখা যায়। গ্রামের শেষ প্রান্তে রয়েছে মাঝিপাড়া। তবে লঙ্করপুরের মাঝিপাড়ার আগে যেরকম বড় পুকুর আছে তেমন বড় পুকুর রাঢ় গ্রামে নেই। রাঢ় গ্রামে মাঝিপাড়ার আগে দুটো পুকুর আছে বটে, তবে সেগুলো নেহাত ছোট আর এত গভীর নয়। গরমকালে পুকুরের জল শুকিয়ে যায়, এই পুকুরের জল শুকোয় না মোটেই। লোকে বলে শুকোবে কি করে, এই যে জোকাবুড়ির পুকুর। পুকুরের ঠিক মাঝখানেই একটা কুয়ো আছে, তাতে থাকে জোকাবুড়ি। যখনই খরা এসে পুকুরে সব জল শুষে নিতে যায়, জোকাবুড়ি সেই কুয়ো থেকে ভুডুক ভুডুক করে জল ছাড়ে। খাল শুকায়, বিল শুকায়, কিন্তু এই পুকুর শুকায় না। জোকাবুড়ি এই পুকুরকে পাতাল সমুদ্রের সাথে যোগ করে দিয়েছে। পুকুরের শীতল জলে গলা পর্যন্ত ডুবে রাবণের মনে হয় সত্যি কেউ এই পুকুরকে যোগ করে দিয়েছে পাতাল সমুদ্রের সঙ্গে। না এলে চারিদিকে যখন আগুন ঝরছে তখন কি করে এত শীতল হয় এই পুকুরের জল, গা ডোবালে প্রাণ জুড়িয়ে যায়। তবে যে জোকাবুড়ির নামে এই পুকুর, সেই জোকাবুড়িকে কেউ দেখেনি কোনো দিন। শুনেছে অনেক কথা, শুনেছে যখন এদেশে কোম্পানির শাসন ছিল তখন জোকাবুড়িকে দেখা যেত, যে নাকি সন্ধে হলেই খেলতে বেরোয়। মাছেরা যেমনভাবে চাঁদের আলো পেলে খেলে বেড়ায় তেমন করে। অনেকেই দেখেছে তাকে, দেখলে মনে হবে মাঝিপাড়ার 10-12 বছরের মেয়ে কোনো। মিলমিলে কালো গায়ের রং, মাছেদের সঙ্গে সাঁতরে বেড়াচ্ছে। একবার হয়েছিল কি, সাঁওতালদেরই এক অল্প বয়সী ছেলে ঢিল ছুঁড়ে মেরেছিল তাকে। তারপর সে রাত্রে ছেলেটার কি জ্বর, টোটকা করে পাতা বেটে খাইয়ে সে জ্বর কিছুতেই নামানো যায় না। শেষ রাত্রে ছেলের বাবা স্বপ্ন দেখল পুকুরে সাঁতার কাটছে জোকাবুড়ি আর বলছে, এটা তো আমার পুকুর, এই পুকুরে আমি আছি যুগ যুগ ধরে, কাউকে কিছু বলি না, কারোর কোনো অনিষ্ট করি না, আমি আমার মতো থাকি। তোর ছেলে আমাকে ঢিল ছুঁড়ে মারলো কেন বল? ছেলের বাবা বলল, ভুল হয়ে গেছে মা, কচি ছেলে ভুল করে অপরাধ করেছে, ক্ষমা করে দাও। জোকাবুড়ি বলল, ক্ষমা করে দেব, কিন্তু আমাকে সিধে দিতে হবে, মরগের টাটকা রক্ত দিয়ে আমার পুজো দিতে হবে। কথা দে তুই আমার পুজো দিবি, তাহলে আমি তোর ছেলেকে বাঁচিয়ে দেব। ছেলের বাবা বলল, তাই হবে মা, তুমি চিন্তা করো না, আমি ঘুম থেকে উঠেই তোমার পুজো দেব। এই কথা শুনে জোকাবুড়ি খুশি হলো, বলল, নে ওঠ এবার, দেখ তোর ছেলে সুস্থ হয়ে গেছে। ছেলের বাবা ঘুম থেকে উঠে দেখল সত্যিই তার ছেলে সুস্থ হয়ে গেছে, গায়ে জ্বর নেই। ছেলের বাবা তখন ঘটা করে স্বপ্নের কথা সবাইকে বলল, পুজোও দিল। সেই থেকে সবাই জানল এই পুকুরটা জোকাবুড়ির পুকুর। সেসব মানুষ আর নেই, তবে সেসব দিনের অনেক গল্পই মুখে মুখে ফেরে এখন। কে একজন নাকি মেয়ের বিয়ের পণ জোগাড় করতে পারছিল না, স্নান করতে এসে নিজের অভাবের কথা ভেবে দুঃখ করছিল এই পুকুর ঘাটে বসে। রাতে স্বপ্ন দেখল 12-13 বছরের সাঁওতালদের এক মেয়ে পুকুরেতে সাঁতার কাটতে কাটতে বলছে, ঘুম থেকে উঠেই পুকুর ঘাটে চলে আসবি, লাল কাপড়ে বাঁধা যা পাবি তুলে নিয়ে চলে যাবি, পিছন ফিরে আর দেখবি না। পরের দিন ঘুম থেকে উঠে স্বপ্নে পাওয়া নির্দেশ মেনে লোকটা পুকুর ঘাটে গিয়ে দেখল কি যেন রয়েছে লাল পুডলিতে বাঁধা। স্বপ্নে পাওয়া নির্দেশ মেনে লোকটা পুডলিটা তুলে ফিরে এলো ঘরে।
পুডলিটি খুলে দেখে কি অবাক কাণ্ড, কয়েক ভারী সোনার গয়না তাতে। তারই একটা ভেঙে বিক্রি করে মেয়ের বিয়ের পণের টাকা জোগাড় করেছিল। বাকি গয়না ভেঙে মেয়েকে আরো নতুন নতুন গয়না গড়িয়ে দিয়েছিল। এইসব কথা মানুষের মুখে মুখে ঘোরে। গ্রামের জীবিত কোনো মানুষই এইসব দেখেনি। জোকাবুড়ির কাছ থেকে কিছু পাওয়ার সৌভাগ্য তাদের হয়নি, জোকাবুড়িকে দেখার সৌভাগ্য তাদের হয়নি। বর্তমানে রাবণ এক সমস্যায় পড়েছে। তার ছেলে সন্তোষ ধীবর পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। সন্তোষ এবার মাধ্যমিক দিয়েছিল। তার রেজাল্ট দেখে স্কুলের মাস্টারমশাইরা বলেছে, রাবণ, সন্তোষকে শহরে নিয়ে যাও, বড় কোনো কলেজে ভর্তি করো। সন্তোষকে যে বড় কোনো কলেজে পড়াবে তার সামর্থ্য কোথায়? তাছাড়া ছেলে যে শহরে থাকবে তার থাকা খাওয়ার খরচও তো হবে অনেক। এত টাকা পাবে কোথায় রাবণ? মাছ ধরে সংসার চলে তার, তাও পরের পুকুরে মাছ ধরে। রোজ পায়, খাওয়ার মাছ পায়, এছাড়া তো কিছুই নয়। কতজনকে ধরল রাবণ, ধার চাইল, সুদ দেবে বলল, তবুও কেউ টাকা দিতে রাজি হলো না। ছেলেকে কি আর শহরে বড় কলেজে পড়াতে পারবে না? মনে দুঃখ নিয়ে রাবণ সব কাজ করে জোকাবুড়ির পুকুরে গিয়ে স্নান করে। স্নান করতে করতে ভাবে, আগের সেই দিন যদি থাকতো, জোকাবুড়ি ঠিক একটা ব্যবস্থা করে দিত। আগের সেই দিন আর নেই বলেই তো কেউ কিছু চায় না, আর কিছু পায় না। তাছাড়া জোকাবুড়ি আছে কি নেই তাও তো কেউ জোর গলায় বলতে পারে না। সেদিন রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখল রাবণ। পুকুর ঘাটে বসে আছে সে, গালে হাত দিয়ে। কোথা থেকে এক বুড়ির উদয় হলো সেখানে। হাঁটতে তার যে খুবই কষ্ট হয় দেখেই বোঝা যায়। বুড়ি বলল, গালে হাত দিয়ে ভাবিস কি? কি আর ভাববো, নিজের পোড়া কপালের কথা ভাবি। মা মরা ছেলে আমার পড়াশোনায় এত ভালো, অথচ সে যে শহরে গিয়ে বড় কলেজে পড়বে তার ব্যবস্থা করতে পারছি না। দিন আনি দিন খাই, ঘরে জমানো টাকা বলে কিছুই নেই আমার। বুড়ি বলল, তবে হবে হবে, সব হবে। সকালে ঘুম থেকে উঠে সোজা চলে যাবি জোকাবুড়ির পুকুরে। দেখবি একটা কাঠের বাক্স পড়ে আছে, কাঠের বাক্সটা নিয়ে চলে আসবি বাড়িতে। খবরদার পিছন ফিরে একেবারেও তাকাবি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই রাবণ গেল জোকাবুড়ির পুকুরে। পুকুর ঘাটে সত্যিই একটা কাঠের বাক্স দেখতে পেল। কাঠের বাক্স তুলে সে সবে ফিরেছে, এমন সময় শুনতে পেল কে যেন বলছে, আমার বাক্স নিয়ে কোথায় যাচ্ছিস? দিয়ে যা, দিয়ে যা বলছি, নাইলে আমি এখনই চোর বলে তোকে মার খাওয়াবো গ্রামের লোকেদের কাছে। রাবণ ভয় পেয়ে গেল বটে, কিন্তু তার মনে আছে স্বপ্নে পাওয়া বুড়ির নির্দেশ, খবরদার পিছন ফিরে একবারও তাকাবি না। সে চলল সোজা বাড়ির দিকে। কিছুটা যাওয়ার পর তার মনে হলো কারা যেন ধর ধর করে তেড়ে আসছে। সে ভাবল, দরকার নেই এই বাক্সের, এর জন্য শেষে হয়তো প্রাণঘাত হতে পারে। পরক্ষণেই তার কাছে পরিষ্কার হয়ে গেল এমনটা হতে পারে ভেবেই তো বুড়ি নির্দেশ দিয়েছিল, খবরদার পিছন ফিরে একবারও তাকাবি না। মনের সঙ্গে অনেক লড়াই করে একবারও পিছনে না তাকিয়ে ঘরে ফিরল রাবণ। বাক্স খুলতেই তার চোখে জল চলে এলো। বাক্স ভর্তি টাকা আর টাকা, যে টাকার জন্য কতজনকে ধরেছে সে, কত দুঃখ পেয়েছে এতদিন। সে টাকা কত সহজে এসেছে আজ তার বাড়িতে জোকাবুড়ির দয়ায়। তার আর অভাব বলতে কিছুই রইল না।